শেখ হাসিনার অবস্থানের বিষয়ে নিশ্চিত নয় সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে পলাতকরা ফিরতে চাইলে ইস্যু করা হবে ট্রাভেল পাস। ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা, বললেন রিজভী। পাচার হওয়া টাকা দিয়ে চলছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা। পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর, 24 দিনের রিমান্ডে পলক, ফের রিমান্ডে দীপুমণি, সালমান এফ রহমান। এবং শারদীয় দুর্গোৎসবে বোধন আজ, কাল মহাষষ্ঠী, একদিন বাড়ল সরকারি ছুটি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে, তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে। ইতালির ভিসা প্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির আচরণ অশুভ ইঙ্গিত। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গুলশান 2 গোল চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন মন্ডলের রিপোর্টে। গুলশান 2 গোল চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আছে শেখ হাসিনার লোকজন। হাসিনা পুনরুত্থান হলে দেশ মধ্যভূমিতে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিরোধী মত দমনে হাতিয়ার হিসাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল স্বৈরাচার সরকার। বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পুড়ে সংবাদ সংগ্রহ করতেন। শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। এনএসআই, ডিজি, ডিএফআই যা বলে তাই লিখে দিতেন। দেশে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেন বিএনপির এই 2 নেতা। যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় 18 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মোট 17 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং 9 মামলায় মোট 48 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এই রিমান্ড কার্যকর হবে বলে উল্লেখ করেন আদালত। এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 24 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এর আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ি থানার আলাদা হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সকাল 8:30টায় তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তাদেরকে ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান। পরে তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মূলত ট্রাইব্যুনালের পুরনো ভবন যেখানে বিচার কার্যক্রম হবে সেটার যে সংস্কার কাজ চলছে তা দেখতে এসেছিলেন এই দুই উপদেষ্টা। এ সময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন পর্যন্ত শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে 50-এর বেশি অভিযোগ জমা পড়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। মূলত এসেছিলেন যে আমাদের যে পুরাতন যেটা কোর্ট বিল্ডিং, যেটা আগে ট্রাইব্যুনাল হিসাবে ব্যবহৃত হতো, এটা সংস্কার কাজ চলছে এখানে, সেটার অগ্রগতি দেখার জন্য ওনারা এসেছিলেন এবং তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্টের যে পুরাতন ভবন সেটা পরিদর্শন করে সাথে তার প্রকৌশলী যারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন, তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন, তাদেরকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব পুরাতন কোর্ট বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করা, যাতে মূল বিচার কার্যটা সেই ভবনে শুরু করা যায়। গত কয়েক বছরের তুলনায় সুন্দরবনে 11টি বাঘের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সুন্দরবনের বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। 2018 সালের তুলনায় বাঘ 10 ভাগ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাঘের প্রকৃত সংখ্যা নিরূপণ, বনে বাঘের বিচরণ ক্ষেত্র চিহ্নিতকরণের পাশাপাশি বাঘ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক বাঘ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা কর্মকৌশল নির্ধারণ করতেই সুন্দরবন বাঘ জরিপ করা হয়। এরই অংশ হিসেবে প্রকাশ করা হলো চলতি বছরের পরিসংখ্যান। 368টি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায়। 10 লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় 7,297টি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে 125টি হয়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। বলেন, সরকারি নেওয়া বেশ কিছু উদ্যোগের কারণে 2018 সালের তুলনায় 9.65% এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। 53.52% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে 60 কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে, এই জন্য বনের ভিতরে 12টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয়, এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে আজ পঞ্চমীতে হবে 10 ভুজা দেবীর বোধন। পুরাণ অনুসারে দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য এই বোধনের মাধ্যমে বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। সেই অনুসারে মণ্ডপে, মন্দিরে আজ পঞ্চমীতে সায়ংকাল তথা সন্ধ্যায় বন্দনা পূজা অনুষ্ঠিত হবে। বিভিন্ন পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষসরাজ রাবণকে বধের উদ্দেশ্যে দুর্গাপূজা করেন। তিনি অকালে এই বোধন করেন বলেই এটি অকাল বোধন নামে খ্যাত। তবে বসন্তকালে চৈত্র মাসে যে দুর্গাপূজা বা বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় তাতে বোধনের প্রয়োজন হয় না। আজ বোধন শেষে কাল মহাষষ্ঠীতে ষষ্ঠী বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা। 5 দিনের এই উৎসব শেষ হবে আগামী 13 অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এদিকে পূজার সরকারি ছুটি একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা। পুলিশ ও আনসার সদস্যর পাশাপাশি বাড়তি নিরাপত্তায় র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সকলকে সজাগ থাকার পাশাপাশি মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সংখ্যা নেই, বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে, তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে, তারপর আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যায় পাহাড়ি 4 নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। নদীর পানি কমলেও ঢলের পানি যেদিক দিয়ে নেমে যাচ্ছে সেসব অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেরপুরে এখন পর্যন্ত ঢলের পানিতে ডুবে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ ও শেরপুরে। তবে নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনো বাড়ছে, এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে ময়মনসিংহ বিভাগের কংস, সিচিরাম, শামেশ্বরী ও পুরাতন ব্রহ্মপুত্র নদ নদীগুলোর পানি বাড়ছে। আমরা কেউ একটা রাস্তাঘাটও দেন না, আমরা এরকম অসুবিধা থাকতেছি, আমরা কেউ সাহায্য সহায়তা করে না। 8 দিন ধরে আমরা খাওয়া দাওয়া কি সব বন্ধ, আমরা 2-3টা চিরামুড়ি আইনা আমরা খায়া জীবন বাঁচাইতেছি, আমরা কোনো সাহায্য কোনো কিছু দেয় না। জেলার 5 উপজেলার 1.5 লাখেরও বেশি মানুষ জলমগ্ন আছেন। বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই। তবে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বাড়ি ঘর তলায় গেছে, গরু ছাগল সব গেছে গাবাসা, আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা এই খাওয়া দাওয়ার সমস্যা। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী, সন্তানের ব্যক্তি মালিকানা ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। সোমবার BFIU এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। মিরপুর বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দ্বন্দ্বের জেরে ক্ষুণ্ণ হচ্ছে শিক্ষার পরিবেশ। অভিযোগ উঠেছে স্কুল ফান্ড থেকে কলেজ শাখার শিক্ষকদের বেতন ভাতা প্রদান নিয়ে চলছে এই দ্বন্দ্ব। এতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। 1968 সালে মিরপুর বশিরউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1995 সালে শুরু হয় কলেজ শাখার কার্যক্রম। 2022 সাল থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে স্কুল এবং কলেজের আলাদা আলাদা ফান্ডের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে স্কুল শাখার ফান্ড বাড়লেও কলেজ শাখার হয়েছে অবনতি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে চলতি বছর স্কুল ফান্ড থেকে কলেজ শিক্ষকদের 50% বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় গভর্নিং বডি, কিন্তু এতে বাদ সাধে স্কুল শাখা। এ নিয়ে শুরু হয় দুপক্ষের দ্বন্দ্ব। কলেজ শাখার শিক্ষকদের দাবি, একই প্রতিষ্ঠান হলেও আলাদা ফান্ড করায় তারা বৈষম্যের শিকার। উচ্চ মাধ্যমিক শাখা ভাগ করার নামে আমাদের 16 জন শিক্ষকের বেতন থেকে বঞ্চিত করে। আজকে বেতন পায় না, আপনি কিভাবে এটা করেন? তারপর সে আমাদের কোনো মূল্যায়ন করে নাই। বেতন বঞ্চিত আমরা 3 বছর ধরে, আর 6 মাস ধরে আমরা কোনো বেতনই পাই না।
ফুঁসে উঠেছে কলেজ শাখার শিক্ষার্থীরাও। অভিযোগের তীর ছুড়েছে প্রিন্সিপালের দিকে। ওনার ব্যবহার ভালো না, আমরা চাইতেছি ওনাকে দরকার নাই আমাদের। আমরা হেড স্যারকে চাই না, আমাদের সবার একটাই দাবি, আমরা হেড স্যারকে এখন চাই না। এদিকে পাল্টা অবস্থান নিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। পদত্যাগ মানবো না, প্রতিবাদ লাগবে। যেটা সত্য ওটা তো উন্মোচন হবেই, তাই না? সত্য তো কখনো ঢাকা থাকে না। আমি পদত্যাগ চাই না, আমরা পদত্যাগ চাই না। স্কুল শাখার শিক্ষকরা বলছেন স্বার্থ হাসিলে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। আলাপ আলোচনা করে এটা সমস্যার সমাধান হোক, কিন্তু এটা সারা এলাকা জুড়ে করে দিয়ে যেন না হয়। আমি চাই যে তদন্তের ভিত্তিতে যেটা হয় সেটা হবে, কিন্তু আমি আসলে সরাসরি পদত্যাগ আমি এটা এড়িয়ে না। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জানান শিক্ষকদের দ্বন্দ্বে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, বিষয়টি দ্রুত সমাধান জরুরি। 2 দিন আমাকে পদত্যাগের প্রেসার দিয়েছে, কিন্তু আমি পদত্যাগ করি নাই। আমি পদত্যাগ করব না। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা নিবেদন করবেন, অভিযোগ করবেন। সেখান থেকে নিয়ম মাফিক তদন্তের মাধ্যমে যে সিদ্ধান্তগুলি নিতে হবে সেই সিদ্ধান্ত আমি মেনে নিতে রাজি আছি। অন্যদিকে স্কুলের সভাপতি বলছেন শিক্ষকদের দ্বন্দ্বের কারণে সমস্যার সমাধান হচ্ছে না। সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। ইতিমধ্যেই এই স্কুলের বিভিন্ন দ্বন্দ্বের কারণে এই স্কুল থেকে সরে যাওয়ার জন্য আমাকে একটা পক্ষ ফোনে এবং অফিসে এসেও হুমকি প্রদর্শন করতেছে, যা সত্যি দুঃখজনক। আমি চাই যে সবাইকে নিয়ে যেটা ভালো হবে, যে সিদ্ধান্তগুলো স্কুলের জন্য ভালো হবে, সেই ভালোর দিকে আমি যেতে চাই। কিন্তু এই হুমকি ধমকি এবং বিভিন্ন রকম দ্বন্দ্বের কারণে কোনো রকম কার্যক্রম করা যাচ্ছে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত সমস্যা সমাধানের দাবি সব মহলের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলা প্রসঙ্গ। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি খলিফার হাট বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে র্যালি, মোটর শোভাযাত্রা ও পথসভা হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাথরঘাটা, বামনা, বেতাগীর সকল জনগণের কাছে দোয়া চান জাতীয়তাবাদী ওলামা দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ। এ সময় বরগুনা 2 সংসদীয় আসনের দোয়া প্রার্থী মাওলানা শামীম আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ভালো কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে বিএনপি সরকার গঠন করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। রাজধানী ড্যামরা বাওয়ানি নগর আবাসিক এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজুক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। সোমবার দিনব্যাপী অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, অভিযানে কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়েছে। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করা হয়েছে। রাজুকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহনাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব সহ অন্যরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পরে আমদানি বাড়ায় আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থল বন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 30 থেকে 50 টাকা। একদিন আগেও বন্দরের প্রতি কেজি কাঁচামরিচ 200 থেকে 230 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 150 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকাররা। হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানিকারকরা বলেন, সম্প্রতি দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে সরবরাহ কমায় আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করে কাঁচামরিচের দাম। এর ফলে দেশে আমদানিকৃত কাঁচামরিচের চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনার অবস্থান বিষয়ে নিশ্চিত নয় সরকার, জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে পলাতকরা ফিরতে চাইলে ইস্যু করা হবে ট্রাভেল পাস। ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা, বললেন রিজভী। পাচার হওয়া টাকা দিয়ে চলছে দেশ অস্থিতিশীলতার সৃষ্টি, পায় তারা। পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর। 24 দিনের রিমান্ডে পলক, ফের রিমান্ডে দীপুমণি সালমানের রহমান।
এবং শারদীয় দুর্গোৎসবে বোধনাচ, কাল মহাষষ্ঠী, একদিন বাড়ল সরকারি ছুটি। এশিয়া নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।